আমাদের যে ফোল্ডারটা www এর মধ্যে আমরা গতদিন ফ্রিলি কি করেছিলাম, ইন্ডেক্স করেছিলাম, ফেভ আইকন দিয়েছিলাম, তাই না? এটা একটা সফটওয়্যার উইন্ডারে। আচ্ছা, সো আজকে এটাকে একটু ভাগ করে ফেলছি, ডে 1 2 3 এভাবে নিয়ে যাচ্ছি। সো ডে 1 বলেছি, আর এখানে আসছে ডে 2। ইনফ্যাক্ট এটা সম্ভবত ডে 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 আজকে ডে 3 হবে, 1 এ কিছু করি নাই, আর ডে 2 হবে, 2 তে আমরা কাজ শুরু করেছি। আচ্ছা, না এখন আমি ডে ডে 2 এর ওখান থেকে যতটুকু করেছি সেখান থেকেই কন্টিনিউ করব। সো কি অবস্থায় আছে সেটা আমি একটু দেখে নেই। আমরা শুধু স্ট্রাকচার তৈরি করতে শিখেছিলাম, তো আস্তে আস্তে করে আজকে আমরা যে কাজগুলো শিখবো, ইমেজ দিতে শিখবো, তাই না? এই লোগোর এই জায়গাটাতে একটা ইমেজ আমরা দিব, তারপরে আমরা ভেতরে কন্টেন্ট লিখতে শিখবো, কন্টেন্টের মধ্যে হেডার তৈরি করা, প্যারাগ্রাফ তৈরি করা, ইটালিক ফরম্যাটে নেওয়া, আন্ডারলাইন করা, তাই না? অ্যাব্রিভিয়েশন আকারে সেট করা, মার্ক করে দেওয়া পার্টিকুলার টেক্সটকে, টেক্সট চাইলে বড় করতে পারা, ছোট করতে পারা, রাইট? এরপরে আছে লিস্ট তৈরি করা, হ্যাঁ, অর্ডার লিস্ট 1 2 3, অথবা কি বুলেট আনঅর্ডার লিস্ট, এই লিস্টিং গুলো করতে পারা, তারপরে কি একটা পেজের সাথে আরেকটা পেজের লিংক করতে পারা, একাধিক পেজ যার সঙ্গে আমি যেন লিংক করতে পারি, বোঝা যাচ্ছে? সো এই বিষয়গুলো, ছোট ছোট ইস্যুগুলো আজকে আমরা একটু আলোচনা করার চেষ্টা করব। তো ফার্স্টেই আমাদের হাতে লেআউট আছে, আমি ইন্ডেক্স ফাইলটা ডে 3 তে রেখে ওটার উপরে এখন কাজ করতে চাচ্ছি। ফার্স্ট কাজ হবে কি, এই জায়গাটাতে আমরা একটা ইমেজ, ঠিক আছে, ওখানে আমরা একটা ইমেজ নিয়ে আসবো এখন। তো ইমেজটা আমরা কোথায় পাবো? দেখেন, আমি আমার এখানে ডে 3 এর মধ্যে একটা ফোল্ডার তৈরি করে রাখছি, এবং এই ফোল্ডারটার নাম দিচ্ছি ইমেজেস। আমাদের এই ওয়েব পেজ গুলোতে, যে একটা পেজ বা একাধিক পেজ যখন আমি করব, এই ওয়েব পেজ গুলোতে যত ইমেজ ইউজ হবে সবগুলো এই ফোল্ডারে রাখবো, ইমেজেস ফোল্ডারে রাখবো, ঠিক আছে? তো আমি গুগল থেকে একটা ইমেজ নিয়ে আসার চেষ্টা করছি, আমি লোগো বলছি, আমি ইমেজ লোগো চাচ্ছি। অনেক ইমেজ এসেছে, তাই না? তো আমি এই ইমেজটাকে সেভ করে নিচ্ছি, একটু খেয়াল করেন, আমি এই ইমেজটাকে রাইট ক্লিক করে সেভ ইমেজ অ্যাজ করে নিচ্ছি, এবং এটা কোথায় রাখবো? আমার ওই ওয়ার্কের ড্যাশবোর্ডে www অথবা পাবলিক html এ গিয়ে ইমেজেস ফোল্ডারের মধ্যে এটাকে আমি রেখে দিচ্ছি কি নামে? লোগো নামে। এটা একটা জেপিজি টাইপের ইমেজ আর কি, আমি সেভ করে রাখলাম। দেখি আমরা আমাদের ফোল্ডারের মধ্যে ইমেজটাকে পাচ্ছি কিনা। এই যে ইমেজটা আছে, এই ইমেজটার সাইজ কিন্তু বেশ বড়, আমরা প্রপার্টিজ থেকে দেখতে পারি ইমেজটা কত সাইজের, মানে ডাইমেনশনটা কত, এই ডাইমেনশন 207 by 243, তাই না? বাট আমাদের যে লোগো, এই লোগোর জন্য যতটুকু জায়গা দেওয়া আছে সেটা কত?
এটা কতটুকু জায়গা আমরা কোড দেখে কিন্তু বলতে পারি যে এটা কতটুকু জায়গা। 150 বাই 150 কিভাবে বলছি যে আমাদের ওই ওই যে টিডিটা লোগোর যে টিডিটা যার উইথ আমরা সেট করেছিলাম কত 150 আর হাইট সেট করেছিলাম 150 তার মানে ওই জায়গাটুকু কি 150 বাই 150 সাইজের। এখন আমি ওখানে যদি একটা ইমেজ আনতে চাই যার সাইজ তার চেয়ে বেশি তাহলে অটোমেটিক কি হবে ইমেজ জায়গা নিয়ে নেবে ওই সেলটার সাইজ বেড়ে যাবে। আমি চাইলে সেটা ফিক্স করেও দিতে পারি। সো লোগোর ওখানে আমি কার্সরটা নিয়ে এসে যে কাজটা করব লোগো লেখাটাকে মুছে দিয়ে আমরা ওখানে লোগো ইমেজটা আনার চেষ্টা করব। এর জন্য একটা HTML এর ট্যাগ ইউজ হবে img src source এবার আমি কন্ট্রোল ধরে স্পেস দিচ্ছি দেখেন আসছে লিস্ট চলে আসে। আমি কোথায় যাব ইমেজেসে যাব এরপর ইমেজেস এর মধ্যে থেকে কন্ট্রোল ধরে স্পেস দিচ্ছি আমার একটাই ইমেজ আছে ওটাকে সিলেক্ট করে এন্টার দিচ্ছি logo.jpg সিলেক্টেড হলো। এবার আমি ট্যাগটা ক্লোজ করলাম। নাও এবার যদি আমি আমার পেজটাকে রিফ্রেশ দেই আমার লোগোটা এসেছে বাট পুরো জায়গাটা কিন্তু একটু ভেঙে ফেলেছে। খেয়াল করেছেন জায়গা যতটুকু ছিল তার চেয়ে বড় হয়ে গেছে না? আসে আচ্ছা ইমেজ আসছে এবং ইমেজটা একটু বড় দেখাচ্ছে আমার যে জায়গাটা তার তুলনায়। এখন আমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের যতটুকু জায়গা তার সমপরিমাণ কি করতে হবে ইমেজের সাইজ দিয়ে দিতে হবে। আচ্ছা ইমেজের সাইজটা কতটুকু ইমেজের সাইজ আছে বড় বাট আমাদের এখানে স্পেস আছে কতটুকু 150 বাই 150 সো এখানে আমি উইডথ সেট করব 150 আবার এখান থেকে আমি হাইট সেট করব 150। দেখেন এবার যদি আমরা একটু দেখি এখানে কিন্তু পিক্সেল দেওয়ার দরকার নেই। পিক্সেল দিলে বরঞ্চ ভুল হবে। পিক্সেল না দিয়ে উইথ আর হাইট আমি দিয়ে দিচ্ছি সেক্ষেত্রে ওই ইমেজটাকে এসে ছোট করে ফেলবে। আমার যতটুকু দরকার আমার সেলের জায়গায় যতটুকু আছে 150 পিক্সেল বাই 150 পিক্সেল সেটাকে ওভাবেই করে নেবে। না কোনো কনফিউশন নেই একটা মাত্র জায়গাতেই কি পিক্সেল দিতে হয় না ইমেজের ক্ষেত্রে। যখন আমি ইমেজ ট্যাগ ইউজ করব বাকি সব জায়গাতে আপনাকে পিক্সেল ইউজ করতে হবে যদি HTML এন্ড থেকে দেয়। ঠিক আছে টা অ্যাকচুয়ালি যেভাবে বলা যায় যে অ্যাপ্রক্সিমেট 16 পিক্সেল ইকুয়াল 1 em। তো পিক্সেলের সাইজ যদি বড় হয় ওটাকে আমি em এ কনভার্ট করে নিতে পারি। বুঝা যাচ্ছে একই আপনি ওটা পিক্সেল দিয়েও করতে পারেন ম্যান্ডেটরি না। বেস্ট প্র্যাকটিস হচ্ছে অলওয়েজ আপনি যদি পিক্সেল ইউজ করেন সব জায়গায় পিক্সেলই ইউজ করবেন। যদি em ইউজ করেন সব সময় em ই ইউজ করবেন। বুঝা যাচ্ছে cm আরো বড় যদি আরো বেশি জায়গার প্রয়োজন পড়ে বড় সাইজের প্রয়োজন পড়ে যেটা রেশিওতে কাজ করবে এটা হচ্ছে আপনি তখন cm ইউজ করবেন। cm টা অ্যাপ্রক্সিমেট 37 পিক্সেল একদম 100% 37 পিক্সেল না অ্যাপ্রক্স বলা হয়। এই যে 1 cm equal 37 পিক্সেল 1 em equal approximately 16 পিক্সেল। বুঝা যাচ্ছে না আমরা ইমেজ এনেছি রাইট। এখন আমরা সবাই একটা ব্যানারে ইমেজ নিয়ে আসি
এবং পুরো ব্যানার আমরা যেহেতু ফিক্সড উইথে করেছি, পুরো ব্যানার ইমেজে ভরে থাকবে এবং ইমেজটা গুগল থেকে নিয়ে নেন, যে কোনো এক্সটেনশনের ইমেজ হতে পারে, তাই না? হ্যালো, হ্যাঁ হ্যাঁ, ট্রানজাকশন ফি। ওটা অ্যাডজাস্ট করে দিতে বলো, কাটে রাখবে, সার্ভিস দেয় না, সার্ভিস। ঠিক আছে, পছন্দ করে তাহলে হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, এখন কবে করলে ভালো হয়? আমার এখন হচ্ছে আমি দেখি আমাদের এই যে ব্যাংক অ্যাকাউন্ট যেটা, যেটা আমি আজকে কালকে যাই ব্যাংক অ্যাকাউন্ট করি, তার উপর বেস করি। এরা যখন আমাদের ওই বলছে যে আই কার্ডে সময় লাগে, কিন্তু ওই যে তোমার যেটা আছে সেটা কি যেন কন্ট্রোল, আর একটা পারবা, তার মানে নেক্সট মান্থে পারবা। আমি একটা কাজ করি, আমি আগেই এটা নিয়ে নিই। ঠিক আছে। না, একটু বড় ইমেজ দেন, একটা বড় ইমেজ ডাউনলোড করেন। এখন আমরা ক্যালকুলেট করি, একটু দেখেন আমাদের ব্যানারে কতটুকু ইমেজ লাগবে। আমার উইডথটা কত আছে? 980। আমি উইডথটা লোগোর জন্য ইউজ করেছি কত? 150। এটা 980 থেকে 150 বাদ দেন, 830। তাহলে মিনিমাম 800, প্রায় 800 বাই 150, তাই না? আমাদের হাইটে যেহেতু 150, এই সাইজের ইমেজ খুঁজে বের করেন। 800 বাই 150 সার্চ দেন, ওটা মানে ডাইমেনশন দিয়ে দেন, লাইক ব্যানার ইমেজ 800 ইনটু কত? 150, দেখবেন যেন পাচ্ছে। ছোট ইমেজ না করে একটা বড় ইমেজ নিয়ে সেট করেন, যে কোনো ইমেজ। সাইজ বাড়ালে তো ভেঙে চলে যাবে, হ্যাঁ, খারাপ দেখা যাবে। বড় ইমেজ নিয়ে কমিয়ে দিলে হয়তো একটু কম খারাপ দেখাবে।
বেসিস পিএসপি এমভিসি ব্যাচ 14 একজন খুলবে। ওকে, বেসিস পিএসপি এমভিসি ব্যাচ 14 নামে একটা গ্রুপ খুলবে এবং ইমেল অ্যাড্রেস গুলো ওই যে শিটে আছে, রাইট? এটা নিয়ে নেবেন, নিয়ে সবার কাছে রিকোয়েস্ট পাঠাবেন। ওই ব্যাচে শুধু মেম্বাররাই থাকবে, অথবা যারা থাকবে গ্রুপটার নাম লিখে দেবেন বা পেজটার নাম লিখে দেবেন, মানে সবাই জয়েন করবে। ঠিক আছে? সো প্রতিটা গ্রুপের জন্যই ফেসবুকে আমাদের কি আছে, মানে ব্যাচের জন্যই গ্রুপ আছে আমাদের। আজকে একটা মিটিং আছে, সেটা হচ্ছে আমরা পিএসপি এমবিসি থেকে একটা প্রপোজাল দিয়েছি বেসিসে এবং এটা অ্যাকসেপ্ট হয়েছে। আমরা অ্যালুমনি অ্যাসোসিয়েশন করব, বিআইটিএম এর বিআইটিএম অ্যালুমনি অ্যাসোসিয়েশন, শুধু পিএসপি এমবিসি না, রাইট? এটা পুরো বেসিসে যত স্টুডেন্ট আছে তারা মেম্বার হবে। সো এখান থেকে রিপ্রেজেন্টেটিভ থাকতে পারে ওই মিটিং এ। মিটিংটা 4টার সময় হবে, আজকে বিকেল 4টাতে এই রুমেই হবে। সো বিভিন্ন গ্রুপের বেশ কিছু স্টুডেন্ট আসবে, তাদের সঙ্গে আমরা জাস্ট কিছু আলোচনা সারবো, দেন আমরা একটা প্রোগ্রামের মতো করবো আর কি বেসিসে। ঠিক আছে? প্রেস রিলিজও দিব। তো আমাদের আরেকটা পেজ আছে, গ্রুপ অর পেজ, একটু দেখে নিই। বিআইটিএম অ্যালুমনি অ্যাসোসিয়েশন, এটাতে আপনারা সবাই জয়েন করবেন। বেসিস পিএসপি এমবিসি ইন জেনারেল গ্রুপ, রাইট? এ পর্যন্ত যতটা গ্রুপ গেছে 13টা গ্রুপে প্রায় কত স্টুডেন্ট আছে? 13টা গ্রুপে 30 জন করে হলে কত আসে? হ্যাঁ, 390, 300 মতো আছে স্টুডেন্ট, যেটা 250-300 মতো আছে আমাদের এই বেসিস পিএসপি এমবিসি গ্রুপটাতে। সো এখানে আপনারা জয়েন করবেন। তার মানে আমাদের জন্য গ্রুপ কয়টা হলো? 3টা, তাই না? একটা হচ্ছে আমাদের নিজস্ব বেসিস পিএসপি এমবিসি গ্রুপ এটা, আর এরপরে আছে বিআইটিএম অ্যালুমনি অ্যাসোসিয়েশন, এটা ওভারঅল সবার জন্য। বিআইটিএম এর একটা পেজ আছে, আপনারা জানেন, সার্চ দিলে ওখানেও জয়েন করে রাখবেন, ওখান থেকে কিছু নোটিশ পাবেন। আর আমাদের নিজস্ব একটা গ্রুপ থাকবে, ঠিক আছে? আমাদের নিজস্ব একটা গ্রুপ থাকবে। এখানে আপনারা সবাই জয়েন করবেন। হ্যাঁ, আমাদের এখানে মেম্বার দরকার, প্রচুর মেম্বার দরকার, রাইট? অ্যালুমনি অ্যাসোসিয়েশন আমরা রিলিজের সময় যেন অ্যাটলিস্ট 1000 মেম্বার দেখাতে পারি। ওকে, আমাদের স্টুডেন্ট আছে মোর দেন 6000, হ্যাঁ, মোর দেন 6000 যারা চলে গেছে এখন পর্যন্ত। ডটনেটে 50টা ব্যাচ চলে গেছে। ওকে, 49টা ব্যাচ, 50 শুরু হবে আর কি। এরকম জাভা আছে, আমাদের পিএইচপি আছে, এসইও আছে এবং আদার্স আরো অনেক কোর্স চলে, সব মিলিয়ে 5-6 হাজার আছে। সো এটা আমরা একটা অর্গানাইজেশনাল রূপে নিতে চাচ্ছি। সো এটাতে আপনারা জয়েন করবেন আর অ্যাক্টিভ থাকতে হবে। ওকে, কিছু বিষয় ছিল যেটা আমরা বললাম। তো বিআইটিএম অ্যালুমনি অ্যাসোসিয়েশন এটা গ্রুপ আকারে পাবেন, আর বেসিস পিএসপি এমবিসি এটাও গ্রুপ আকারে পাবেন, বেসিস ডট কোঅর্ডিনেটর নামে ইউআরএলটা, facebook/groups/basis.coordinator, অথবা আপনারা বেসিস পিএসপি এমবিসি ফেসবুকে সার্চ দিলেই পাবেন। ওকে, এই পেজগুলোতে জয়েন করে থাকতে হবে। আমি একজনকে দায়িত্ব দিচ্ছি যে আমাদের একটা গ্রুপ তৈরি করবে। হ্যাঁ, লাস্ট গ্রুপ বেসিস পিএসপি ব্যাচ 13 এরা বেশ অ্যাক্টিভ। সো এরাই কিন্তু অ্যালুমনি অ্যাসোসিয়েশনটা ক্রিয়েট করার জন্য বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করছে। ব্যাচ 13 থেকেই অ্যাক্টিভ মেম্বাররা
আদার্স গ্রুপের সঙ্গে কন্ট্যাক্ট করে একটা অ্যাসোসিয়েশনের রূপ দেওয়ার চেষ্টা করছে আমার পিএসপি উইং থেকে। তো আপনাদের কাছ থেকেও সিমিলার অ্যাক্টিভিটি এক্সপেক্ট করছি। আচ্ছা, এই গ্রুপটা ওপেন গ্রুপ বেসিস পিএসপি এমবিসি। এখানে বেশ কিছু ইনফরমেশন আসে যেটা আপনাদের জন্য হেল্পফুল হবে। বিভিন্ন ধরনের প্রবলেম সলিউশন বা আদার্স ডিসকাশনও কিন্তু আপনি এখান থেকে পাবেন। তো যে কোনো ধরনের প্রবলেমে পড়লে এখানে পোস্ট দেবেন, আপনারা যারা সিনিয়র আছে তারা হেল্প করবে। ঠিক আছে? আচ্ছা, এখানে মেম্বার আছে মোর দেন 500, যদিও আমাদের এখান থেকে গেছে 300 মতো, 350। বাকিরা সব আমারই স্টুডেন্ট বিভিন্ন জায়গায়। ওকে, ব্যানার এনেছেন না? একটু দেখি সবাই ব্যানারটা কেমন এসেছে। ব্যাকগ্রাউন্ড ইমেজও দিয়েছেন আপনি। তাহলে লোকেরা একটু সম্ভবত পড়া, যে কোনো একটা রাইট পড়া। আইডিতে সমস্যা হচ্ছে। ঠিক আছে, তাহলে ইমেজটাই দেখি। কিন্তু পিকচার দেওয়া যাবে না। ঠিক আছে? পিকচার দেওয়া উইথ আর হাইট সেট করে 830। আচ্ছা, ব্যানার এসেছে। এবার আমরা কন্টেন্ট নিয়ে আলোচনা করি, কন্টেন্টের উপরে। কন্টেন্ট বলতে আমরা এই কন্টেন্ট এরিয়াতে টেক্সট লিখবো, লাইক হেডার দিব, প্যারাগ্রাফ দিব। হ্যাঁ, প্যারাগ্রাফের ভেতরে টেক্সট গুলোর উপরে ছোট ছোট কাজ করা শিখবো। তো এগুলো দেখার চেষ্টা করছি এখন। কন্টেন্ট, এই যে কন্টেন্ট যে জিডিটা দেখতে পাচ্ছেন, এখন এই জায়গাটাতে টেক্সট নিয়ে কিছু আলোচনা হবে।
আমি প্রথমে দেখাই, আপনারা একটু দেখতে থাকেন, তারপর আমি প্র্যাকটিস টাইম দিব। এই পার্টিকুলার টিডিটার মধ্যে কন্টেন্ট যেখানে লেখা ছিল, এখানে আমি প্রথমে যেটা করব সেটা হচ্ছে একটা হেডার তৈরি করব। হেডার, এইচ হেডার ট্যাগ মূলত 6টা, H1 থেকে শুরু হয় H6 পর্যন্ত। H1 টা সবচেয়ে বড়, H6 সবচেয়ে ছোট। তো আমরা একটু যাই, হেডার ট্যাগের মধ্যে কিছু টেক্সট দেই, লাইক আমি আইটি ট্রেনিং বলেছি। দেখেন আইটি ট্রেনিং লেখাটা অনেক বড় দেখাচ্ছে না, বোল্ড করে বড় করে দেখাচ্ছে, বাট লেখাটা কিন্তু এই পুরো সেলের মাঝামাঝি দেখাচ্ছে। একটা জিনিস খেয়াল করেন, প্রতিটা লেখাই কিন্তু সেলের মাঝামাঝি দেখায়। এটা ডিফল্ট নেচার টেবিলের। টেবিলের টিডি ডিফল্ট যে নেচার, সেটা হচ্ছে লেখাটা শুরু হবে মিডল সেকশন থেকে। আমরা এটাকে যদি উপরে থেকে নিতে চাই, সেক্ষেত্রে টিডি তে গিয়ে একটা অ্যাট্রিবিউট সেট করতে হবে, ভার্টিক্যাল অ্যালাইন, যেটা বলতে হবে টপ। ঠিক আছে, ভি অ্যালাইন, ভার্টিক্যাল অ্যালাইন টপ, লেখাটা উপর দিক থেকে শুরু হবে। আগে ছিল মাঝখানে, আমি ওই টিডি তেই দিয়েছি, সো ওই টিডির লেখাটাই উপর থেকে শুরু হচ্ছে, বাকি টিডি গুলোতে কিন্তু মাঝামাঝি পোর্শন থেকেই কাজ হচ্ছে। এবার আমরা আদার্স হেডার ট্যাগ গুলো একটু দেখি। H1, H2, H3, H4, H5, H6। একটু চেক করি, তাই না? উপরেরটা সবচেয়ে বড়, নিচেরটা সবচেয়ে ছোট, তাই না? যখন কোনো কন্টেন্টের জন্য হেডার ট্যাগ ইউজ করা হয়, ম্যাক্সিমাম কেসে যে হেডারটা ইউজ হয় সেটা হচ্ছে H3। ওকে, H3 বলতে 1 2 3, 1 2 3, এই লেখাটা হেডার হিসেবে বসানো হয়, যদি আমরা HTML ইউজ করে করি। আবার CSS দিয়ে ইচ্ছে মতো এটাকে ম্যানেজও করা যায়, যে আমি CSS দিয়ে এটাকে সবচেয়ে বড় অথবা সবচেয়ে ছোট অথবা অনেক ছোট অথবা অনেক বড় হেডার বানাতে পারি। বোঝা যাচ্ছে? তবে CSS ইউজ করে হেডার গুলো চেহারায় চেঞ্জ করে ফেলতে পারি। H6 কে H1 এর মতো আর H1 কে H6 এর মতো করাটা সম্ভব। আচ্ছা, তো নরমাল কেসে যদি আমার CSS না থাকে, আমার কাছে যদি শুধু HTML থাকে, হেডার কোনো প্যারাগ্রাফের হেডার হিসেবে ইউজ হয় H3। ওকে, স্ট্যান্ডার্ড। সো আমরা H3 টা নিচ্ছি। তারপর একটা প্যারাগ্রাফ লেখার চেষ্টা করছি। এটা প্যারাগ্রাফ এসেছে না? একটা প্যারার মতো এসেছে। এটা যে একটা প্যারা হয়েছে সেটা বোঝা যাবে আমি যদি আরো একটা প্যারা তৈরি করি। আমি ওয়েব পেজ থেকে কন্টেন্ট আরো নিয়ে নিচ্ছি, লাইক কর্পোরেট ট্রেনিং।
আচ্ছা, তো আমি আরো একটা প্যারাগ্রাফ তৈরি করছি। ঠিক আছে, আমি আরো একটা প্যারাগ্রাফ তৈরি করছি। এখান থেকে কি হলো তাহলে, আরেকটা প্যারাগ্রাফ চলে আসছে, খেয়াল করেছেন? সো দুইজনের মধ্যে কিন্তু একটা সার্টেন গ্যাপ তৈরি হয়েছে, বোঝা যাচ্ছে? একটা গ্যাপ তৈরি হয়েছে। এই দুইটা প্যারাগ্রাফ আমি যদি এটার একটা হেডার সেট করতে চাই, তৈরি করতে পারি, তাই না? একটা হেডার নিয়ে আসি, যে হেডারটা লাইক দিস কর্পোরেট ট্রেনিং, এই কথাটুকু যদি আমি হেডার আকারে দিতে চাই, ওই প্যারাগ্রাফের উপরে একটা হেডার ট্যাগ কল করব। প্যারাগ্রাফের উপরে আমি কি করব, h3 নামে একটা ট্যাগ কল করছি এবং ওই ট্যাগটা পেস্ট করে দিচ্ছি। তো কি হলো, আমি যখন এটার উপরে এখন দেখতে যাচ্ছি, আমার হেডার আছে এবং হেডারের এগেইনস্টে প্যারাগ্রাফ আছে। প্যারাগুলো বা টেক্সট গুলো কিন্তু ঠিক জাস্টিফাইড না, লেখাগুলো এলোমেলো ভাবে শেষ হয়েছে, তাই না? বর্ডারের সঙ্গে লেগে আছে, রাইট? সো এই জায়গাগুলো আমাদের একটু ঠিক করতে হবে। একটু খেয়াল করেন যে যদি আমি বলি যে এটা একটা বর্ডার, এই টেক্সট গুলো কিন্তু একটা একটা ডিসটেন্স মেইনটেইন করছে, খেয়াল করেছেন? যে শুরু হয়েছে সমানভাবে বাট একটা নির্দিষ্ট দূরত্ব থেকে, একদম বর্ডারের সঙ্গে নেই। আবার যখন শেষ হয়েছে সমানভাবে শেষও হয়েছে, রাইট? এলোমেলো ভাবে কিন্তু শেষ হয় না, এটাকে বলা হয় জাস্টিফাই। আর যখন একটা সার্টেন ডিসটেন্স থাকবে বর্ডার থেকে, এটাকে বলা হয় কি, প্যাডিং। ওকে, যে সেলের ভেতর থেকে প্যাডিং করা। সো আমরা টেবিলের একটা প্যাডিং অ্যাট্রিবিউট আছে, সেটা ইউজ করব। যখন সিএসএস শিখবো তখন সিএসএস প্যাডিং দেখব। সেল প্যাডিংটা আমি বলছি 10 পিক্সেল, এটা টোটাল টেবিলের উপরে অ্যাপ্লাই হবে, সবগুলো টিডি তে। কারণ সেল প্যাডিং অ্যাট্রিবিউটটা শুধু টেবিলেরই, এটা স্পেসিফিক টিডি তে দিলে কাজ করবে না, বোঝা যাচ্ছে? বাট স্পেসিফিক টিডি তে কাজ করাতে হলে আমাকে সিএসএস এর হেল্প নিতে হবে। দেখেন আমার লেখাগুলো সবগুলো লেখা বর্ডার থেকে 10 পিক্সেল দূরত্বে শুরু হয়েছে, আবার শেষও হয়েছে কি 10 পিক্সেল দূরে এসে। এই জায়গায় কিন্তু আর টেক্সট আসতেই পারবে না এই 10 পিক্সেল জায়গাতে, বোঝা যাচ্ছে? সো ফার্স্ট জবটা হলো যে আমি বর্ডার থেকে লেখাগুলোকে সরাতে পারলাম। এবার লেখাগুলো সমানভাবে ডিসপ্লে করবে। সমানভাবে ডিসপ্লে করানোর জন্য আমরা এবার একটা অ্যাট্রিবিউট ইউজ করব প্যারাগ্রাফে। একটু খেয়াল করছেন যে আমি যখন এই HTML ট্যাগে পাওয়ার সেট করতে চাচ্ছি, ইউজ করছি কি তার অ্যাট্রিবিউট। এই যে টেবিলে লেখাটা আমি উপরে তোলার জন্য একটা অ্যাট্রিবিউট সেট করলাম, নাম কি, ভার্টিক্যাল অ্যালাইন। আবার টেবিলেও কিন্তু বেশ কিছু অ্যাট্রিবিউট ইন দ্য মিন টাইম আমি ইউজ করে ফেলেছি, রাইট? ট্যাগের সাথে সাথেই। তো আমি প্যারাগ্রাফটাতে বলি জাস্টিফাই, অ্যালাইন, জাস্টিফাই। সো দেখি জাস্টিফাই হয়েছে না, লেখাগুলো অ্যাডজাস্ট হয়ে গেছে, বোঝা যাচ্ছে? লেখাগুলো অ্যাডজাস্ট হয়ে গেছে। সিমিলার ভাবে সেকেন্ড প্যারাগ্রাফটাকেও কি করতে হবে, অ্যালাইন আমাদের জাস্টিফাই করতে হবে। সেকেন্ড যে প্যারাগ্রাফটা আছে অ্যালাইনটাকে আমি জাস্টিফাই করছি। তো কি কি করলাম এগুলো কিন্তু নোট করে নিতে হবে, তারপরে করতে হবে। একসঙ্গে করতে গেলে দু একটা মিস হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। যেহেতু ছোট জিনিস আমরা দেখবো, দেখে নোট করব, পরবর্তীতে করতে গেলে আবার প্র্যাকটিসও করা যাবে, তাই না? আচ্ছা, আমি যতটুকু করলাম, দুইটা প্যারাগ্রাফ তৈরি করেছি, তার দুইটা হেডার দিয়েছি, আমি কি করেছি, সেল প্যাডিং দিয়েছি এবং এই টেক্সট গুলোকে জাস্টিফাই করেছি। এই কাজটুকু আমরা সবাই সেরে ফেলি, ওকে? এই কাজটুকু সেরে ফেলে যদি হয়ে থাকে, গুড, রাইট? আচ্ছা, এই লেখাটুকু, তালা ট্রেনিং ইজ লিডিং, বাংলাদেশ লিডিং আইটি ট্রেনিং প্রোভাইডার, এই কথাটুকুকে একটু বোল্ড করব। তো বোল্ড করার জন্য দুইটা ট্যাগ আছে, যেরকম ওই হেডার ট্যাগ দিয়ে বোল্ড হয়েছে না, হ্যাঁ, বেশ মোটা দেখা যাচ্ছে, ব্ল্যাকিশ। তো ঠিক তেমন করতে চাচ্ছি, বোল্ড, বি ট্যাগ। তো আমরা যদি এখানে দেখি, না এই অংশটুকু শুধু, যতটুকু অংশ চাচ্ছি ঠিক ততটুকু অংশকে বোল্ড ট্যাগের মধ্যে নিয়ে নেব, বি ট্যাগের মধ্যে নিয়ে নেব, ঠিক আছে? আচ্ছা, সিমিলার আরেকটা ট্যাগ আছে যার মাধ্যমে আমি বোল্ড করতে পারি, ঠিক আছে? ট্যাগটার নাম হচ্ছে স্ট্রং। সো আমি সেকেন্ড প্যারাগ্রাফের প্রথম অংশটা স্ট্রং ট্যাগ ইউজ করছি এবং স্ট্রং ট্যাগ দিয়ে আমি এই কর্পোরেট ট্রেনিং পর্যন্ত এই অংশটুকু, যতটুকু অংশ স্ট্রং এর মধ্যে আছে ঠিক ওই অংশটুকুই কি হয়ে যাবে, স্ট্রং দেখাবে।
দুটাই ক্লোজিং হয়েছে এখানে, না তেমন কোনো পার্থক্য নেই, এটা ভার্সনে পার্থক্য আছে, হ্যাঁ ভার্সনিং পার্থক্য আছে, বাট আপনি যদি বোল্ড ইউজ করেন বোল্ড ইউজ করবেন সব জায়গায়, স্ট্রং চাইলে স্ট্রং ইউজ করবেন সব জায়গায়। কিছু অ্যাট্রিবিউট ওরিয়েন্টেড পার্থক্য দেখা যায়। মনে করেন আমি যদি এর ডিফারেন্স দেখতে চাই, এই যে ওর উপরে অ্যাপ্লিকেবল অ্যাট্রিবিউটস, ঠিক আছে, যেগুলোর উপরে এই যে এ লেখা দেখতে পাচ্ছেন না, অ্যাডিশনাল, এটা নতুন এসেছে, আর বাকিগুলো পুরনো, যেটা বোল্ডে করা যায়। স্ট্রং এ যদি যান, স্ট্রং এ গিয়ে যে অ্যাট্রিবিউট লিস্টটা আসছে অলমোস্ট সেম, ঠিক আছে, দু একটা হয়তো এদিক সেদিক আছে, রাইট? সো ডিসিমিলারিটিজ এখানেই অ্যাট্রিবিউট এরিয়াতে, বাট কাজ সেম। আচ্ছা, সো আমরা দুটো ট্যাগ দেখলাম, বোল্ড আর স্ট্রং। এখন আসি, অনেক সময় দেখা যায় যে লেখাগুলোর মাঝখান দিয়ে এর ব্যাকগ্রাউন্ডটা ডিফারেন্ট কালারে, তাই না, যেটাকে আমরা HTML5 এর একটা ছোট ট্যাগ দিয়ে করতে পারি। আমি চাচ্ছি যে এই যে লেখাটা লাইক ওয়েব ডেভেলপমেন্ট, ওয়েব ডিজাইন, এই অংশটুকুকে আমি মার্ক করে দিতে চাচ্ছি, মার্ক করে দিতে চাচ্ছি ওয়েব ডেভেলপমেন্ট। ওয়েব ডেভেলপমেন্ট কোথায় গেল? ওয়েব ডেভেলপমেন্ট এন্ড ওয়েব ডিজাইন। আমি একটা ট্যাগ নিচ্ছি মার্ক, এবং যে ট্যাগের আন্ডারে আমি বসিয়ে দিচ্ছি ওয়েব ডেভেলপমেন্ট এন্ড ওয়েব ডিজাইন। এটা মার্কে চলে আসছে, ঠিক আছে। এই যে ব্যাকগ্রাউন্ডটা ইয়েলো হলো, এটা আমরা সিএসএস এর মাধ্যমে কিন্তু চেঞ্জ করতে পারি, ক্লিয়ার? সিএসএস এর মাধ্যমে আমরা এই ব্যাকগ্রাউন্ডের কালারটা চেঞ্জ করতে পারি, যেটা আমরা মার্ক করেছি। এবার আমি আরো একটা ছোট ট্যাগ দেখাচ্ছি, যেটা আন্ডারলাইন ট্যাগ। সিএসএস দিয়ে করতে পারবেন, হ্যাঁ যেমন বলো। আচ্ছা, হ্যাঁ ওয়ার্ডপ্রেস করছি। এর আগে আপনি পাবেন, আচ্ছা আপনি তো আমাকে ইনাজাতে কাজটা দিলেন, যতটুকু হয়েছে ততটুকু আমি চেয়েছিলাম। আমাকে তো এটা ঠিক নেই, আমাদের ঠিক নেই কথাবার্তা। আচ্ছা ঠিক আছে, ওটা রাখেন, আমি যতটুকু পাচ্ছি ওটা আমাকে দিয়ে দেন, ঠিক আছে। আর হচ্ছে আরেকটা জিনিস হচ্ছে, আজকে 4টার সময় কি আপনি ফ্রি আছেন? না, ওই যে আমাদের বেসিস একটা মিটিং আছে, আমরা অ্যালুমনি অ্যাসোসিয়েশন করছি বেসিস থেকে, তো এই ব্যাচ 10 এর একজন রিপ্রেজেন্টেটিভ হলে ভালো। ব্যাচ 10 এ কেউ যদি ফ্রি থাকে তাহলে পাঠিয়ে দেন, আপনাদের তো অনেক কয়জনই আছে, ব্যাচ 10 এর একজনকে পাঠান, যদি আপনি পারেন আসেন, তাহলে যে কোনো একজনকে পাঠান। 4টার সময় ওয়েবসাইটে আপাতত কাজ এখন নাই, বাট আসবে, কথাবার্তা চলছে। অনেকেই আমার ব্যাকগ্রাউন্ড ছিল না, তো এই জন্য কিছুটা প্রবলেম গেছে, আমার একটু বোঝে না আর কি বিষয়টা। ঠিক আছে, দেখেন একটা ছোট ট্যাগ দেখায়। মনে করেন যে এই যে টালা ট্রেনিং ইজ বাংলাদেশ লিডিং আইটি ট্রেনিং প্রোভাইডার, এই কথাটুকু বোল্ড সাথে সাথে আন্ডারলাইন করতে হবে। সো এর ভেতরে আবার ইউ ট্যাগ দিয়ে দিচ্ছেন, দেখেন ইউ ট্যাগটা কোথায় আসলো, বি এর পরে না, হুম,
এটা বি এর পরে এসেছে, আবার বি এর শেষ হওয়ার আগেই শেষ হয়ে যেতে হবে। এটাকে বলা হয় প্যারেন্ট চাইল্ড কনসেপ্ট। বিটা প্যারেন্ট, ইউটা কি তার চাইল্ড। আপনি যদি ভেতরে শুরু করেন বাইরে শেষ করেন, বেশ এই যে রেড মার্ক চলে আসছে, খেয়াল করেছেন? তার মানে এটা একটা এরর। বাট আপনি যদি এই ইউটাকে বাইরে পাঠিয়ে দেন, সেক্ষেত্রে আবার কি হয়ে যাবে, আবার ঠিক হয়ে যাবে। কারণ এবার কি বিটা কি অবস্থায় আছে? হ্যাঁ, বিটা চাইল্ড হিসেবে আছে, ইউটা প্যারেন্ট হিসেবে আছে। এলোমেলো করা যাবে না, আমাকে নরমাল রুলস অনুযায়ী আগাতে হবে। ইউ এর কাজ কি? আন্ডারলাইন তৈরি করা। এই যে আন্ডারলাইন দিয়ে দিয়েছে, যতটুকু অংশ ইউ এর মধ্যে থাকবে ততটুকু নিচ দিয়ে কি হবে, আন্ডারলাইন চলে আসবে। এবার আসছি আমি কিছু অংশের কোডকে, মনে করেন আমি চাচ্ছি যে বাংলাদেশ লিডিং আইটি ট্রেনিং প্রোভাইডার, এই কথাটুকুকে ইটালিক করে দিতে। আই ট্যাগের মধ্যে যদি আমি এটাকে রেখে দেই, আই ট্যাগের মধ্যে রাখলে আমার ওই অংশটুকু কি হয়ে যাবে, শুধু ওই অংশটুকু, যতটুকু অংশ আমি আই ট্যাগের মধ্যে রেখেছি এটা ইটালিক হয়েছে। আমি পুরো প্যারাগ্রাফ কে, এই পুরো প্যারাগ্রাফকে একটা ডিফারেন্ট প্রপার্টি দিয়ে বা ডিফারেন্ট ট্যাগ দিয়ে আমি ইয়ে করে ফেলছি, ইটালিক করে ফেলছি। ইএম নামে একটা ট্যাগ আছে, পুরোটা ইটালিক ফরম্যাটে চলে আসে। বি এর জন্য দুইটা ট্যাগ, ইটালিক করার জন্য দুইটা ট্যাগ, আন্ডারলাইনের জন্য ইউ ট্যাগ, মার্ক করার জন্য মার্ক ট্যাগ। আচ্ছা, এরপরে আমরা যেটা শিখবো যে লাইক সিএমএস। এই যে সিএমএস টা কি শর্ট ফর্ম, এর এলাবোরেশন হয় না কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, অ্যাব্রিভিয়েশন বলা হয়ে থাকে। তো আমরা অ্যাব্রিভিয়েশন দিতে পারবো। সো এই সিএমএস টাতে আমি যদি একটা ট্যাগ দেই এ বি বি আর, অ্যাব্রিভিয়েশন ট্যাগের মধ্যে যদি সিএমএস টাকে রাখি, তাহলে সরাসরি কিন্তু অ্যাব্রিভিয়েশনটা দেখাবে না। অ্যাব্রিভিয়েশন কি আসে? আসে নাই। আমাকে অ্যাব্রিভিয়েশনটা বলে দিতে হবে। অ্যাব্রিভিয়েশনটা আমি কিভাবে বলবো? এখানে আমরা টাইটেল সেট করব। টাইটেলটা কি? কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। ঠিক আছে, আপনার শর্ট ফর্মটা অনেকেই চাইবে কি এর অ্যাব্রিভিয়েশনটা জানার জন্য। ডকে আপনারা যেরকম দিতে পারেন অ্যাব্রিভিয়েশন, ওয়েব পেজ গুলোতেও এ ধরনের অ্যাব্রিভিয়েশন দেয়া যায়। সো দেখেন আমি এখন কার্সরটা যখন এই সিএমএস এর উপরে রাখছি, টিপ আকারে দেখাচ্ছে না কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, বুঝা যাচ্ছে? আচ্ছা, অনেক সময় দেখা যায় যে একটু চোখে পড়ানোর জন্য আমাদের লেখাগুলো কোনো একটা অংশ একটু হাইলাইট করতে চাচ্ছি, ওই অংশটা একটু স্বাভাবিকের চাইতে বড় থাকে, অথবা কি স্বাভাবিকের চাইতে একটু ছোট করে দেওয়া হয়, তাই না? তবে যদি স্বাভাবিকের চাইতে একটু বড় করতে চাই আমার লেখাকে, তাহলে আমরা এইটা একটা ইউজ করতে পারি। যখন আমার হাতে সিএসএস নেই, আমি শুধু এইচটিএমএল নিয়ে আগাচ্ছি, সো বিগ ট্যাগ ইউজ করছি। সো আমি বিগ ট্যাগটা যতদূর পর্যন্ত দিয়েছি, এই জায়গায় ফোকাসিং অন দ্য পিপল, এই লেখাটুকু অন্যান্য লেখার চাইতে বড়, 1 পিক্সেল বড়। বোঝা যাচ্ছে না? বোঝা যাচ্ছে? কম বোঝা যাচ্ছে। আমি যদি ডাবল বিগ দেই, একটু খেয়াল করবে, অনেক বড় দেখা যাবে। দুইবার বিগ করছি, বিগ হচ্ছে আবার আবার বিগ হচ্ছে। এবার বোঝা যাচ্ছে না যে লেখাগুলো আসলেই অন্যদের চাইতে বড় হয়। সো আমরা বিগ ট্যাগের হেল্প নিয়ে দেখতে পাচ্ছি যে বড় করা যায়। আবার এর মধ্যে কিছু, যে ডেভেলপমেন্ট কথাটা স্মল ট্যাগের আন্ডারে যদি আমি রাখি, যে কোনো জায়গায় রাখা যায়, আমি স্মল ট্যাগের আন্ডারে রাখছি, ওই লেখাটুকু একটু স্মল হয়েছে, খেয়াল করেছেন? যদি আবার ডাবল স্মল দেই, অনেক ছোট দেখাবে। ছোট করে দেখাচ্ছে না? ডেভেলপমেন্ট দেখাচ্ছে। সো আমি বিগ আর স্মল ম্যানেজ করতে পারছি। ওকে, আচ্ছা, তো কি কি দেখলাম?
আবারও বলছি আমরা বোল্ড বড় করে, স্মল ছোট করে। সো আমরা দেখেছি বোল্ড করা, ইটালিক কিভাবে করতে হয়, আন্ডারলাইন কিভাবে করা যায়, মার্ক কিভাবে করা যায়, অ্যাব্রিভিয়েশন কিভাবে দেওয়া যায়, বড় কিভাবে করা যায়, আর ছোট কিভাবে করা যায়। আচ্ছা, এই ছোট ছোট খুবই ছোট ছোট কিছু ট্যাগের ইউজ আমরা কিন্তু দেখেছি। এটা অটোমেটিক এসেছে, ওই যে টাইটেল দেওয়াতে অ্যাব্রিভিয়েশনটা যে আছে সেটা সে বোঝাচ্ছে। সবগুলো ব্রাউজারে আবার এরকম ডটেড আসবে না, ক্রমে ডটেড আসবে না, বোঝা যাচ্ছে? আচ্ছা, আরো কিছু ট্যাগ, আর দুইটা ট্যাগ বলেই আমি আপনাদের প্র্যাকটিসের জন্য টাইম দিচ্ছি, দুইটা না আরো 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 দেখেন, চারটা ট্যাগ বলবো। HR হরিজন্টাল লাইন, একটা হরিজন্টাল লাইন তৈরি হলো। সিমিলার একটা ট্যাগ আছে, মনে করেন যে আমি এখানে 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 কোন একটা কিছু লিখছি, log 10 2 লিখছি, আবার আমি চাচ্ছি যে a প্লাস b এবং এটা স্কোয়ার আসবে। লেখাগুলো আপাতত পাশাপাশি দেখাচ্ছে, আমি নিচে নিচে আনতে চাচ্ছি। নিচে নিচে আনার জন্য নিউ লাইন ক্রিয়েট করতে হয়, এবং HTML এ নিউ লাইন ক্রিয়েট করে br ট্যাগ। সো এই দুটো ট্যাগ একটু সিমিলার, একটু খেয়াল করেছেন? hr স্ল্যাশ br স্ল্যাশ, hr দিয়ে একটা হরিজন্টাল লাইন হয় আর br দিয়ে নিউ লাইন। সো দুইটার মধ্যে একটা নিউ লাইন হবে, লেখাটা নিচে চলে আসে, খেয়াল করেছেন না? আচ্ছা, আবার যদি আমি br এর পরে একটা hr দেই, তাহলে দুজনের মধ্যে একটা হরিজন্টাল লাইন তৈরি করবে। সো দুইটা ট্যাগ আমরা কিন্তু দেখলাম যে নতুন লাইন তৈরি করার জন্য br, আর আন্ডারলাইন তৈরি করার জন্য, হরিজন্টাল বার তৈরি করার জন্য আমরা hr, হরিজন্টাল লাইন তৈরি করার জন্য আমরা hr ইউজ করব। নাও এখন আমার চাচ্ছিলাম যে আমি এটাকে log 10 বেজে 2 দেখাবে, আর এটা a প্লাস b স্কোয়ার দেখাবে, বাট কোনোটাই কিন্তু দেখাচ্ছে না। সো বেজে কিভাবে নিব, স্কোয়ার কিভাবে করব, সেটা একটু করার চেষ্টা করছি। বেজে নেওয়ার জন্য সাব ট্যাগের ইউজ করতে হয়, sub, আর স্কোয়ারে নেওয়ার জন্য sup, সুপার ট্যাগের ইউজ করতে হয়। সো ছোট ট্যাগ, বাট এগুলো আমরা মনে রাখবো সবাই, তাই না? সাব দিয়ে নিচে এসেছে, সুপার দিয়ে উপরে গেছে। সো এই ট্যাগ গুলো প্র্যাকটিস আমরা এখন সবাই সেরে ফেলি যতটুকু। পরে কিছু ইস্যু আমরা একটু দেখে নেব, বুঝেছেন না সবার? আমরা যে ছোট ছোট ইস্যু গুলো দেখছিলাম, ছোট ছোট ট্যাগস আমরা দেখছিলাম, এখন আমরা আরো কিছু বিষয় একটু দেখি। মনে করেন যে আমি লিস্টিং করব, লিস্টিং, অর্ডার লিস্ট বা আনঅর্ডার লিস্ট। তো লিস্টিং এর জন্য আমরা প্রথমে আনঅর্ডার লিস্টে শিখি, ul আনঅর্ডার লিস্ট। আনঅর্ডার লিস্টের মধ্যে এসে লিস্টের যে চাইল্ড ট্যাগ সেটা মূলত li, তো আমি মন বলছি এরকম 1 2 3 4 2 3 4, ঠিক আছে? তো আমরা আমাদের যে পেজটা আছে সেই পেজটা দেখি, এই বুলেটের মধ্যে এসেছে না, বুলেট 1 2 3 4 আমরা দেখতে পাচ্ছি। এরপর আমরা সিমিলার ভাবে একটু আগে এর কিছু টাইপ আছে সেটা একটু দেখে নিই। সরি, স্পেলিং মিস্টেক হয়েছে, CLE না, সার্কেল। তো সার্কেল বলছি, আমাদের টাইপ থেকে বলছি সার্কেল। সার্কেল হচ্ছে, আমি যদি বলি স্কোয়ার, স্কোয়ার হচ্ছে, ঠিক আছে? আনঅর্ডার্ড লিস্টে যদি আমরা কোনো টাইপ না দেই তাহলে বাই ডিফল্ট আসে বুলেট,
ওকে, টাইপ দিয়ে যদি আমরা স্কোয়ার লিখি স্কোয়ার চলে আসে, আর টাইপ দিয়ে যদি আমরা আবার কি বলে সার্কেল লিখি সার্কেল চলে আসবে, রেক্টাঙ্গেল ট্রায়াঙ্গেল এগুলো নেই। ওকে, সো সিএসএস লিস্টিং এ আরো অনেক কিছু আছে। ইভেন ওই লিস্ট ট্যাগের সামনে যে আপনারা সুন্দর সুন্দর সাইন দেখেন, স্টার মার্ক, টিক মার্ক, ক্রস মার্ক, এগুলো ইমেজ, হ্যাঁ, ইমেজ আকারেও আনা যায়। এগুলো এইচটিএমএল দিয়ে আমরা করছিলাম। এবার আমরা অর্ডার লিস্টিং এ যাচ্ছি। অর্ডার লিস্টিং এর ক্ষেত্রে যেটা হয়, ইউএল এর জায়গায় আমরা ওএল ইউজ করব। ইউএল এর পরে থাকবে কি আমাদের ওএল এবং অর্ডার লিস্টিং আর কি, এবং এর টাইপটা, টাইপ যদি না থাকে, টাইপ যদি না দেই বাই ডিফল্ট 1 2 3 4 এরকম করে আসে। ঠিক আছে, 1 2 3 4 করে এভাবে দেখা যায়। আমরা যদি কোনো টাইপ সেট করি, টাইপ যদি বলি লাইক ক্যাপিটাল এ, তাহলে দেখাবে ক্যাপিটাল এবিসিডি। আমি যদি বলি স্মল এ, এটা দেখাবে স্মল এবিসিডি। আমি যদি বলি আই, তাহলে দেখাবে রোমান সংখ্যা আই। ঠিক আছে, সো এটা হচ্ছে এইচটিএমএল এন্ড থেকে হয়। সিএসএস দিয়ে আরো অনেক প্রপার্টি এখানে অ্যাড করা যায়, মানে প্রপার্টির মাধ্যমে অনেক ধরনের লিস্ট স্টাইল টাইপ এখানে আমরা দিতে পারি। নেস্টিং কি করা যাচ্ছে, ডায়াস, সার্কেল, স্কয়ার, না ডিফারেন্স হচ্ছে অর্ডার কাকে বলে, সিকোয়েন্স থাকবে, লাইক 1 2 3 এবিসিডি সিকোয়েন্স মেইনটেইন করছে, রোমান 1 2 3 সিকোয়েন্স মেইনটেইন করছে। বাট আনঅর্ডারড লিস্ট সব জায়গায় বুলেট, সব তো সেম, সব জায়গায় স্কয়ার, সব জায়গায় কি সার্কেল, সেম জিনিস, ওখানে কোনো অর্ডার নেই। বুঝতে পেরেছেন? আচ্ছা, তো এবার আরেকটা জিনিস যেটা আমরা করতে পারি সেটা হচ্ছে, মনে করেন 3 এর আন্ডারে আমি যাচ্ছি, 3 এর আন্ডারে অনেক সময় দেখা যায় স্কোয়ার, আমি যদি কোনো কিছু না অ্যাপ্লাই করি তাহলে কি হবে, রাইট, চলে আসে। সো সাব লিস্টিং, এটা নেস্টিং হচ্ছে, আমরা নেস্টিংটা দেখতে পেলাম। অর্ডার লিস্টেও সেক্ষেত্রে আমরা নেস্টিং করতে পারি। ওকে, অর্ডার লিস্টেও সেক্ষেত্রে আমরা যদি ক্যাপিটাল এবিসিডি হয় তাহলে স্মল এবিসিডি, তাই না, অথবা 1 2 3 হলে আমরা রোমান সংখ্যা দিয়ে সাব লিস্টিং এ যেতে পারি। এবার আরেকটা ইম্পর্টেন্ট বিষয় দেখাবো যেটা গুরুত্বপূর্ণ, এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট কিওয়ার্ডস আর কি, যার মাধ্যমে বিভিন্ন ধরনের সিম্বল আমরা ওয়েব পেজ গুলোতে নিয়ে আসতে পারি। সো যে কোনো ধরনের ম্যাথমেটিক্যাল টার্ম, ফিজিক্স, কেমিস্ট্রি টার্ম যদি আমাদের এইচটিএমএল এ লিখতে বলে, অথবা এইচটিএমএল এর ট্যাগই এইচটিএমএল পেজের ভেতরে আমাকে দেখাতে বলে, সেক্ষেত্রে এই কিওয়ার্ড গুলো আমাকে হেল্প করবে। ঠিক আছে, তো কিওয়ার্ড গুলো শুরু হয় & দিয়ে, এবং যে বড় একটা লিস্ট আসবে যেখান থেকে আমি বিভিন্ন ধরনের সিম্বল নিতে পারি। রাইট, আমি যদি পাই চাই, আমাকে শুধু নামটা জানতে হবে, অদ্যাক্ষর বলা হয়, ফার্স্ট যে ক্যারেক্টারটা, সেই ক্যারেক্টার যদি আমরা জানি তাহলে কিন্তু, এই যে দেখেন পাই কয়টা আছে, ক্যাপিটাল পি দিয়ে আই দিলে এক ধরনের পাই, আবার স্মল পি আই দিলে আরেক ধরনের পাই আমি পাচ্ছি। রাইট, সো আমি পাই লিখেছি, তো & পি আই সেমিকোলন, সো এখান থেকে কি আসে, পাই সাইনটা আসে, আসলে ছোট্ট একটা পাই সাইন কিন্তু এখানে দেখা যাচ্ছে, বোঝা যাচ্ছে। সো আমরা বিভিন্ন ধরনের সিম্বল কিন্তু এখান থেকে নিতে পারি।
সো লাইক আমি যদি একটা ব্ল্যাঙ্ক স্পেস দিতে চাই ampersand nbsp লিখতে হয়, হ্যাঁ ampersand nbsp লিখতে হয় যদি আমরা ব্ল্যাঙ্ক স্পেস দিতে চাই। এ ধরনের বেশ কিছু ইস্যু আছে যার মাধ্যমে আমরা আমাদের ওয়েব পেজে বিভিন্ন ধরনের সিম্বল ইউজ করতে পারি। সো আপনারা যদি একটু ইচ্ছা করে লাইক সবাই ফিজিক্সের সায়েন্সের স্টুডেন্ট একটা ইকুয়েশন ইচ্ছে মতো লিখেন, ভুল ভ্রান্তি যাই থাকুক না কেন এর ভেতরে কি আছে এটা আমার জানার দরকার নেই, এটা কেমিস্ট্রি হতে পারে আর ফিজিক্সের হতে পারে, লিখেন এবং ওটা ওয়েব পেজে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করেন। এক আর দুই হচ্ছে আমি একটা ট্যাগ দেখতে চাচ্ছি যার মাধ্যমে অর্ডার লিস্টিং হয় বা আনঅর্ডার লিস্টিং হয়, এটা একটু আমাকে ডিসপ্লে করে দেখান। লাইক ডিসপ্লে করবে যে লাইক ইউএল ট্যাগটা লিস্টিং ট্যাগ, আনঅর্ডার লিস্টিং ট্যাগ আপনি লিখবেন ইউএল এর ভেতরে এলআই শো অথবা সিম্বল ভেরি সিম্পল যে লাইক আউটপুট আসবে এরকম। ওয়েব পেজের মধ্যে কিন্তু এটা দেখাবে, এটাও ডিসপ্লে করবে। আমাদের এরর ট্যাগ দিলে ভেতরের লেখাটা বড় করে দেখায়, আমি ভেতরের লেখাটা বড় করে যাচ্ছি না, আমি এই অংশটুকু ডিসপ্লে যাচ্ছে। তো এই কিওয়ার্ড গুলোর মাধ্যমে সেটা করা সম্ভব। ওকে, সো স্টার্ট করেন সবাই। দুইটা জিনিস, একটা হচ্ছে ইকুয়েশন আর একটা হচ্ছে এই লাইনটা ডিসপ্লে। একটু দেখি সবাই, এটা আগে ফার্স্ট দেখবো আর ইকুয়েশনটা দেখবো। বলে দেয় যে আমরা h1 টা লিখবো, ঠিক আছে, আবার ওই আমরা কিওয়ার্ড এর মাধ্যমে কি লেস দেন বা গ্রেটার দেন বানাতে পারি না, কিওয়ার্ড দিয়ে ampersand lt ampersand gt আর ভিতরে লেখা থাকবে কি h1, আবার এখানে কি স্ল্যাশ দিয়ে মানে তার আগে কি ampersand lt স্ল্যাশ তারপরে h1 ampersand gt, তাহলে এরকম চলে আসবে। মানে ampersand lt বা gt ডিসপ্লে হলে কি হবে, লেস দেন আর গ্রেটার দেন। পেজ তো আর দুইবার কি পার্সিং হয় না, কম্পাইলিং হয় না, একবারই কম্পাইল হয়। যদি একবার এরকম আসে যে হেডার 1 এর এরকম চলে আসে, আরেকবার এক্সিকিউট হয়ে ওটা আউটপুটে চলে আসবে, এভাবে তো আসবে না, তাই না? তো আমরা যদি কখনো HTML এর ট্যাগ গুলো আমাদের ওয়েব পেজে দেখাতে চাই ওভাবেই আসতে হবে, তাই না? তো আমি ওইটা একটু দেখিয়ে দেই, আর ইকুয়েশন তো আপনারা লিখতে পারবেনই। দেখেন আমি আগে এভাবে লিখি তারপরে রিপ্লেস করব। This is our just header, এটা হচ্ছে ampersand lt আর এটা হবে কি ampersand gt, এটুকুকেই আমরা কপি করতে পারি, কপি করে এখানে আমি পেস্ট করে দিচ্ছি। শুধু কি হবে h1 এর আগে একটা স্ল্যাশ, তাহলেই তো হলো। চেক করি, আসে না? আসে, বাট এটা ভালো বোঝা যাচ্ছে না। হ্যাঁ সেমিকোলন দিতে হয়।
বুঝি নাই। হ্যাঁ হ্যাঁ, তাই তো আসবে, কারণ এলটি দিয়ে তো ব্র্যাকেট হয়, জিটি দিলে তো ব্র্যাকেট হয়। হ্যাঁ, হবে, সেমিকোলন দিলে হবে, সেমিকোলন ছাড়াও কাজ করে, সেমিকোলনটা ইউজ করাটা ভালো। হ্যাঁ, সেমিকোলনটা সবসময় ইউজ করবেন। আচ্ছা, ওই হেডারের ওই ইস্যুটা সলভ হয়েছে। নাও এবার আপনারা যে কাজটা করবেন, বা আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে হাইপারলিংক আর হাইপারলিংক করার চেষ্টা করব। হাইপারলিংক মূলত তিন প্রকারের হয়। একটা হচ্ছে একই পেজে হাইপারলিংক, লাইক উপর থেকে নিচে, নিচে থেকে উপরে, নিচ থেকে মাঝখানে, মাঝখান থেকে উপরে, যে কোনো জায়গায় আর একই সাইটের মধ্যে ভিন্ন ভিন্ন পেজে, আবার এক্সটার্নাল ওয়েবসাইটে, তাই না, ডিফারেন্ট কোনো ওয়েবসাইটে চলে যাবে। তো তিন ধরনের হাইপারলিংক হয়ে থাকে এবং এটা করা হয় অ্যাঙ্কর ট্যাগ এর মাধ্যমে। অ্যাঙ্কর ট্যাগ এই কি অ্যাটেন্ডেন্স হয়েছে আজকে? ডেট লিখবেন উপরে, হ্যাঁ উপরে কিন্তু ডেট লিখবেন, প্রথম দুইটা ক্লাসে ডেট লিখবেন আর আজকের ডেট। আচ্ছা, তো আমরা প্রথমে যেটা দেখবো, একই পেজের ভেতরে লিংক। একই পেজের ভেতরে যদি আমরা হাইপারলিংক করতে যাই, মনে করেন এই পেজটাকে আরেকটু আমি লম্বা করে দিলাম, 900 পিক্সেল আছে, লাইক 99,900 পিক্সেল করে দিলাম, তাই না? তাহলে পেজটা কি অনেক লম্বা হবে না? 99,900 পিক্সেল, কারণ স্ক্রল এসেছে। এত বড় পেজ তো আমরা দেখতেই পাই বিভিন্ন ওয়েবসাইটে, তাই না? এই ধরনের পেজ কিন্তু দেখা যায়। সো অনেক লম্বা স্ক্রল। সো ওই সাইট গুলোতে দেখবেন যেন যে উপরে ওঠো অথবা টপ এরকম লেখা দেখাচ্ছে, ক্লিক করলেই উপরে চলে যায় এবং স্মুথলি স্ক্রল করে চলে যায়, এবং যেটা হয় যে কোরির মাধ্যমে। হ্যাঁ, বাট আমরা যদি HTML দিয়ে করতে চাই, এটা করতে পারি HTML দিয়ে। তো HTML দিয়ে আমরা একটু করার চেষ্টা করছি। কোথায় যেতে চাচ্ছি সেটা আমাকে আগে, কোথা থেকে কোথায় যেতে চাচ্ছি সেটা আমাকে নির্দিষ্ট করতে হবে। আমি চাচ্ছি যে ফুটার থেকে টপে আসতে, টপে, তাই না, একদম উপরের দিকে আসতে। তো আমাকে যেটা করতে হবে যে টপের কোন জায়গাটায় যেতে চাচ্ছি সেটা আমাকে আইডেন্টিফাই করে রাখতে হবে। তো সবচেয়ে উপরের যে সেলটা, সেই সেলটার নাম কি? লোগো। সবার উপরের সেলটার নাম কিন্তু লোগো, রাইট? সো ওই লোগো সেলটা একটা আইডেন্টিফায়ার বসাতে হবে। আইডিটা আমি বলছি লোগো। আইডি ইউনিক নেম, তাই না, বা আইডেন্টিফায়ার, যেটা ডুপ্লিকেট হবে না একই পেজের মধ্যে। মনে করেন আমি যদি আপনাদের সবাইকে একটা করে আইডি দেই, আর সিমিলার আইডি অবশ্যই আমি দিব না, রাইট? আমি চাচ্ছি আইডেন্টিফাই করতে আপনাদের ইউনিকলি। সো আমি কিন্তু কখনোই একজনকে দুইটা আইডি, মানে দুইজনকে একই আইডি আমি দিব না, রাইট? তো সিমিলার ভাবেই আমি যখন কোনো ডকুমেন্ট তৈরি করব এবং ওখানে যখন আইডি নিয়ে কাজ করতে চাইবো, তখন আইডি গুলো কি হবে? ইউনিক। মানে HTML এর রুলস ইউনিক হতে হবে আইডি গুলো। এখন চাচ্ছি আমি নিচ থেকে উপরে যেতে। সো ফুটারের এখানে এসে আমি একটা অ্যাঙ্করিং করার চেষ্টা করছি। অ্যাঙ্করিংটা এভাবে হবে, এ ট্যাগ দিয়ে। এটাকে আমি যদি বলি লাইক কিভাবে টপ, হাইপারলিংক রেফারেন্স, href। হ্যাঁ, href এ প্রথমে দিতে হবে কি? হ্যাশ। হ্যাশ মিন্স সেম পেজ, একই পেজ। তো ফার্স্টে দিতে হবে কি? হ্যাশ। এবং এই পেজের কোথায়? যার আইডি কি? আমি যেখানে যেতে চাচ্ছি তার আইডিটা আমাকে বলে দিতে হবে। তো আমরা যেটা শিখলাম যে একই পেজে যদি যেতে চাই, অবশ্যই কি করতে হবে? যেখানে যেতে চাচ্ছি তার আইডিটা আমার লাগবে,
এবং অ্যাঙ্কর ট্যাগের মধ্যে হ্যাশ দিয়ে সেটা বলে দিতে হবে। দেখেন কি করছে, এই index.html স্ল্যাশের পরে হ্যাশ তারপরে লোগো। আমি যদি এখানে ক্লিক করে চলে আসছি কোথায়, সবার উপরে। আইডিটা লোগোর এই টেবিলের মধ্যে, লোগোর যে টিডিটা আছে সেখানে। হ্যাঁ, লোগো টিডি। হ্যালো, হ্যালো। আচ্ছা, আমাদের একটা ব্যাচ রিসেন্টলি স্টার্ট হয়েছে, এখনো অ্যাডমিশন ওপেন। অ্যাডমিশনটা হতে পারে হচ্ছে নেক্সট ফ্রাইডে বা ফ্রাইডে পর্যন্ত। ফ্রাইডে আমাদের পরের ক্লাসটা, মানে প্রাথমিকভাবে যে ক্লাসটা হয়েছে সেই ক্লাসগুলো এখনো যারা ভর্তি হতে পারবে তারা এটা কন্টিনিউ করতে পারবে আর কি। আদারওয়াইজ এই সেশনটা হবে না, আদারওয়াইজ এটা আরো 6 মাস 4 মাস পরে আমাদের আবার 4 মাস পরে। এটা 4 মাসে, এটাও 4 মাস। এটা শেষ হলে পরের সেশন শুরু হবে। এটা 12,500। ওখানে রুম নাম্বার 100। রাইট, ওখানে পেমেন্ট করতে হবে অথবা ব্যাংক পেমেন্ট করা যায়। আর দেন ক্লাসটা হচ্ছে শুক্রবার, রাইট, রাইট। আগে ওপেন 15 মিনিট আগে আসবে, তখন আমাদের কিন্তু দুপুরের সময়টা অফ থাকে। তো 3টার আগে আপনার নামটা, আপনার নাম। আচ্ছা, আপনার ইনফরমেশন গুলো একটু ডিটেইলস আপনি একটু আমাকে এসএমএস পাঠিয়ে দেন। তো আপনার নামটা আমি রেজিস্টারে রেখে দিই। ঠিক আছে, আপনার নামটা আবার একবার বলুন। ওকে, ওকে, ওকে।
হয়েছে না? আচ্ছা, ডিপেন্ডেন্ট হয়েছে ডাটাটা। আচ্ছা, নাও এখন আমরা আরেক ধরনের হাইপারলিংক দেখবো, সেটা হচ্ছে এক্সটার্নাল ওয়েবসাইট লিংক। ইন্টারনাল বা অন পেজ লিংকটা আমরা দেখলাম, যে লাইক আমি টালা ট্রেনিং এর যে ওয়েবসাইটটা আছে সেখানে যেতে চাচ্ছি, টালা ট্রেনিং টেক্সটটা আছে, এই টেক্সটটার উপরে ক্লিক করলে টালা ট্রেনিং এর ওয়েবসাইটটা নতুন ট্যাবে খুলে যাবে। ঠিক আছে, এটা যদি করতে চাই তাহলে আমি এভাবে লিখবো এ ট্যাগ, এ ট্যাগের মধ্যে এটাকে আমি রেখে দিব ফার্স্ট, এরপরে আমি অ্যাঙ্কর দিচ্ছি href, href থেকে আমি বলবো http দুইটা স্ল্যাশ, right, then www.talhatraining.com. ওকে, বেটার হচ্ছে এরকম, আমি যদি কোনো সাইটে যেতে চাই, ওই সাইটে গিয়ে, এটা হচ্ছে ওই সাইট তালহা ট্রেনিং এর ওয়েবসাইট, আমি কি করছি সিলেক্ট করে কপি করে নিচ্ছি, কপি করে যদি পেস্ট করি দেখবেন যেন সরাসরি ওই http সহই আসে, http সহ আসে না, http সহ ইউআরএলটা চলে আসে। হ্যালো, ট্রলি যেটা নেবে, আমি বলতে হ্যাঁ, মনে আছে মনে আছে, তোমার ছবি, আমার ছবি, আমার ন্যাশনাল আইডি কার্ডের ফটো, আর কিছু লাগবে। পাসপোর্ট এটা নিয়ে গেলে তো দিতে হবে, আগে হোক, আগে তারপরে আই কার্ড পরে। বললাম, বলে দাও, বলে দাও। আচ্ছা, সো দেখেন আমি টালা ট্রেনিং, এটা কিন্তু একটা কালার চলে আসছে, আমি যদি এর উপরে ক্লিক করি ওই সাইটে চলে যাবে, সাইটটাতে চলে গেল, তাই না? বাট এভাবে যদি আমি লিংক করি আমি কিন্তু লসে পড়ে যাব, তাই কি না? যে ভিজিটর আমার সাইট থেকে চলে যাবে কোথায়, অন্যজনের সাইটে। তো ভিজিটরকে যদি আমার সাইটে রাখতে হয় আবার অন্য সাইটেও নিতে হয়, যদি অন্য সাইটের লিংক আমি না রাখি তাহলে কিন্তু আমি বেনিফিটেড হব না। অনেক ইস্যু আছে লিংক করার জন্য, যে আমার সাইটে যদি অন্য সাইটের লিংক থাকে তাহলে আমার এসইও স্কোর বাড়ে, পেজ র‍্যাঙ্ক বাড়ে। সো মার্কেটিং এর একটা বড় ধরনের ইমপ্যাক্ট কিন্তু এই হাইপারলিংকের উপরে আছে। আবার যদি আমরা অ্যাডভার্টাইজমেন্ট দিতে চাই, যদি অ্যাঙ্কর করতে না পারি তাহলে তো আর হবে না, তাই না? যে এই ক্ষেত্রে যেটা করা হয় সেটা হচ্ছে যে আমার সাইটও দেখাবে, আবার তারটাও ওপেন হবে, এবং সেটা ওপেন হবে নতুন ট্যাবে। তো নতুন ট্যাবে ওপেন করে দিতে হলে আমাকে বলতে হয় টার্গেট আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক। এবার যদি যাই আমার পেজটাও থাকবে, আমি টালা ট্রেনিং এর উপরে ক্লিক করলে নতুন ট্যাবে একটা নতুন পেজ ওপেন হচ্ছে।
আচ্ছা, আমরা দুই ধরনের হাইপারলিংক দেখেছি। এবার অন সাইট লিংক আর কি, যে একই সাইটের একাধিক লিংক কিভাবে আমরা করতে পারি। তো সেটা করার জন্য আমাদের একাধিক পেজ থাকতে হবে। আমাদের এখন পর্যন্ত আছে কয়টা? একটা পেজ। তো আমাদের একাধিক পেজ আগে তৈরি করে নিতে হবে। তো আমি ইন্ডেক্স পেজটাকে আরেকটা পেজ বানিয়ে নিচ্ছি। সাইটের পেজগুলো কি অলমোস্ট সেম হয় না? চেঞ্জ হয় কি ভেতরের কন্টেন্টটা? লোগো, ব্যানার, মেনু, সাইড বার গুলো, ফুটার গুলো ম্যাক্সিমাম ক্ষেত্রে কি থাকে? সেম থাকে। আর কন্টেন্ট গুলো হয় ডিফারেন্ট। সো আমি অ্যাবাউট আস ফাইল তৈরি করে নিচ্ছি একটা। সিমিলার। সো এটা টাইটেলটা আমি চেঞ্জ করি অ্যাবাউট আস। ভেতরের যে কন্টেন্ট গুলো আছে, এই কন্টেন্ট গুলো হোম পেজে যা আছে সেটা আমি বাদ দিয়ে দিচ্ছি। শুধু এখানে থাকবে কি অ্যাবাউট আস। তো আমরা যদি এই পেজটাতে যাই, দেখেন আমি যদি অ্যাবাউট আসটা ওপেন করি, তাহলে এই দুইজনের মধ্যে কিন্তু পার্থক্য খুবই কম। হোমে টাইটেলটা চেঞ্জ এবং কন্টেন্ট আছে, অ্যাবাউট আছে, শুধু ভেতরে কন্টেন্ট নেই, টাইটেলটা ডিফারেন্ট। বোঝা যাচ্ছে? আচ্ছা, তো এখন যেটা করব, আমি দুইটা পেজের মধ্যে লিংক তৈরি করব। লাইক এখানে হোম থাকবে, অ্যাবাউট আস থাকবে। হোমে ক্লিক করলে হোম পেজটা আসবে, আর অ্যাবাউট আস ক্লিক করলে অ্যাবাউট আস পেজটা আসবে। বোঝা যাচ্ছে? তো প্রথমে আমি এটা মেইন মেনু, যেটা মানে মেইন পেজ আমার হোম পেজের মধ্যে করে নেই, মানে ইন্ডেক্স পেজটার মধ্যে করে নেই। সো ইন্ডেক্স পেজে যাচ্ছি। ইন্ডেক্স পেজের এই মেনু লোকেশনে আমরা একটা দুইটা অ্যাঙ্কর দিতে হবে। ফার্স্ট অ্যাঙ্করে থাকবে কি হোম, সেকেন্ড অ্যাঙ্করে থাকবে অ্যাবাউট আস। তো একটু চেক করি আমাদের ইন্ডেক্স ফাইলের মধ্যে হোম আর অ্যাবাউট আস আসছে, বাট এটা কিন্তু ক্লিকেবল না। যদিও এটা অ্যাঙ্কর ট্যাগ দিয়েছি, বাট অ্যাঙ্কর গুলোকে আমরা যদি রেফারেন্স না দেই তাহলে এটা ক্লিকেবল হয় না। সো এই স্টেপ আমি অ্যাসাইন করছি। এই স্টেপে কি হবে? হোমে ক্লিক করলে কোথায় যাবে? index.html এ। হোমের উপরে যখন ক্লিক করব তখন index.html, আর যখন অ্যাবাউট আস এর উপরে ক্লিক করব তখন ওই অ্যাবাউট আস ডট এইচটিএমএল টা এক্সিকিউট হবে। তো এবার চেক করি, এবার ক্লিকেবল হবে। হোমে ক্লিক করছি, হোমেই থাকছি, বাট যখন অ্যাবাউট আস এ ক্লিক করছি তখন আমি অ্যাবাউট আস এ যাচ্ছি। অ্যাবাউট আস এ গিয়ে কিন্তু আবার হোমে বা অ্যাবাউট আস এ যাওয়ার স্কোপ নেই, কারণ ওখানে আমরা মেনুর কোডটা লিখি নাই। এখন আমাকে ওই জায়গাটাতে মেনুর কোডটা লিখে দিতে হবে। তো এই কোডটুকু আমি কপি করব এবং ইন্ডেক্স অ্যাবাউট আস এ গিয়ে মেনুর মধ্যে এই পার্টিকুলার লোকেশনে পেস্ট করে দিলেই হবে। চলে আসছে না? তো এখন আমি হোমে যাচ্ছি, অ্যাবাউট আস এ যাচ্ছি, যে কোনো জায়গা থেকে যে কোনো জায়গায় আমরা যেতে পারছি, তাই না? তো আমরা এরকম পেজ তৈরি করি দুইটা, মানে যে তিন ধরনের অ্যাঙ্করিং দেখলাম, তিন ধরনের অ্যাঙ্করিং এর একটু প্র্যাকটিস দেখতে চাচ্ছি ফার্স্ট। হ্যাঁ, হয়তো আর 10 মিনিট মতো ক্লাস আছে আমাদের।
সিম্পল স্ট্যাটিক পেজ ইউজিং এইচটিএমএল পসিবল এখন, হ্যাঁ। পার্সোনাল ওয়েব পেজ যা যা আসা দরকার আমরা মোটামুটি শিখেছি। আরো কিছু স্পেশাল প্রপার্টিজ আছে, সেই স্পেশাল ট্যাগস আছে, সেগুলো আমরা দেখব। নেক্সট ক্লাস থেকে আমি প্যারালাল সিএসএস এর আলোচনা শুরু করব। এইচটিএমএল এবং সিএসএস প্যারালালি আগাবে পরে 3-4টা ক্লাস ম্যাক্সিমাম। তো আমি নেক্সট ক্লাসটাতে আগামী বৃহস্পতিবারের ক্লাসে প্রত্যেকে পার্সোনাল প্রোফাইল দেখতে চাচ্ছি এইচটিএমএল এর। এই টেবিল লেআউটই হোক, টেবিল লেআউট দিই, যে কোনো ল্যাঙ্গুয়েজে হতে পারে, বাংলা, ইংলিশ আর যে কোনো ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, পার্সোনাল প্রোফাইল, হোম পেজ, অ্যাবাউট, পোর্টফোলিও, গ্যালারি, কন্ট্যাক্ট। গ্যালারিতে ইমেজ থাকবে গুছিয়ে। আবারও বলছি, হোম পেজ, অ্যাবাউট, পোর্টফোলিও। আপনার আপনার অ্যাবাউট আপনার সম্পর্কে লিখবেন। অ্যাবাউট এর মধ্যে লাইক ওই পোর্শনটা, লাইক আপনার অবজেক্টিভ, লাইক আপনার হচ্ছে এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড আর কারিকুলাম ভিটাতে যেগুলো লিখেন সেই ইনফরমেশন গুলো। পোর্টফোলিওতে গিয়ে আপনার স্কিল, আপনার প্রজেক্ট, আপনার ট্রেনিং, আপনার এক্সপেরিয়েন্স, এগুলো। ঠিক আছে। আর লাস্টে গিয়ে একটা আছে কি গ্যালারি, যেখানে আপনার ইমেজ গুলো থাকবে, কন্টেন্টের মধ্যে গুছিয়ে ইমেজ গুলো রাখবেন। আর 5 নাম্বার পেজটা হচ্ছে কি কন্ট্যাক্ট, এখানে আপনার কন্ট্যাক্ট ইনফরমেশন গুলো দেয়। ঠিক আছে। স্ট্যাটিক ওয়েব পেজ, এটাকে আমরা স্ট্যাটিক ওয়েব পেজ বলবো, যেটা নেক্সট ক্লাসে সবার বানিয়ে আনতে হবে। আচ্ছা, ওই দিনই আমি সিএসএস আজকে আর স্টার্ট করছি না, বেসিক লেভেলের আরেকটা অ্যাডিশনাল কাজ থাকবে। বেসিক সিএসএস এর রুলস গুলো একটু জেনে আসবেন W3 স্কুলস থেকে অথবা যে কোনো জায়গা থেকে। একদম ভেরি বেসিক লেভেল থেকেই আমি শুরু করব, অন পেজ সিএসএস দিয়েই শুরু করব। একটা পেন ড্রাইভ দেবেন।